হ্যাঁ স্যার, স্টার্ট করে দিয়েছি রেকর্ড। আচ্ছা, আপনি রেকর্ড স্টার্ট করেছেন না? ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, শেয়ারিং, দেন আমি শেয়ারিং ওপেন করলাম। আপনাদের ক্লাস টেস্ট দিতে হবে, ডেট দিবেন, কবে থেকে দিবেন আপনারা সেই ডেট আমাকে জানাবেন ইনশাআল্লাহ। হুম, আজকে আমরা নতুন যে চ্যাপ্টারটা দেখবো সেটা হচ্ছে স্ট্রেস ইন সয়েল, অর্থাৎ সয়েলের মাঝে এর উপরে যদি কোনো লোড থাকে, তাহলে ওই লোডের কারণে সয়েলের নির্দিষ্ট পয়েন্টে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে সেটা আমাদের বের করতে হবে। সে ফর এক্সাম্পল, মনে করেন এটা হচ্ছে একটা সয়েল, এই আমাদের একটা সয়েল, এখানে বিভিন্ন লেয়ার বাই লেয়ার এই সয়েলটা আছে। এই সয়েলের এখানে যদি কোনো রাস্তা বা কোনো এমব্যাঙ্কমেন্ট বা কোনো সয়েল রিটেনিং স্ট্রাকচার হয়, রিটেনিং ওয়াল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অথবা এই মনে করেন এটা একটা রাস্তা, রাস্তার নিচে তো অবশ্যই লেয়ার অফ সয়েলই থাকবে। এটা একটা রোড, রোডের পাশে এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং থাকলে অবশ্যই এর বিল্ডিং এর ফাউন্ডেশন বা ফুটিং আছে, সেই ফুটিং এই রোড ঘেঁষে বা রোড থেকে 5 ফিট 10 ফিট বা 1 মিটার 5-10 মিটার দূরে। তো রাস্তা দিয়ে যে পরিমাণ গাড়ি যাচ্ছে, মুভিং ভেহিকেল বা ট্রাক বা এনি আদার মুভমেন্ট, লোডেড আর আনলোডেড কন্ডিশন, লোডেড কন্ডিশনে গেলে স্ট্রেসটা বেশি হয়। এই যে লোডটা এখান দিয়ে যাচ্ছে, তার ফলে ইনডিউসড স্ট্রেস এই ফাউন্ডেশনে এক্সট্রা কোনো স্ট্রেস আসবে কিনা। এখন আমরা দেখেছি পোর ওয়াটার প্রেসারে টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস সেটা পোর ওয়াটারের কারণে হচ্ছে। বাট পোর ওয়াটার ছাড়াও সয়েল সারফেসের উপরে যদি কোনো লোড থাকে, ওই লোডের কারণে আমার আশেপাশে যে স্ট্রাকচার সেখানকার ফাউন্ডেশনে বা ওয়ালে বা যে কোনো পয়েন্টে স্ট্রেসের পরিমাণ কতটুকু আসবে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশনে রাখতে হবে যখন আমরা ডিজাইন করব। কারণ আপনারা জানেন বা ফিল করছেন যে কোথাও যদি রেল স্টেশন থাকে আর তার আশেপাশে যদি কোনো বাড়িঘর থাকে, ওখান থেকে যখন ট্রেন যায় ওই বাড়িঘরগুলো কিন্তু কাঁপে, ভাইব্রেশন হয়। আর রাস্তা যখন হেভি লোডেড কোনো ট্রাক বা ভেহিকেল যায়, যেমন রাস্তার ওখানে একটা ভাইব্রেশন, মৃদু আকারে ভাইব্রেশন ক্রিয়েট হয়। অর্থাৎ সয়েলের একটা স্ট্রেস ইনডিউসড বলে এটাকে, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছুর কারণে যে সয়েলের স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে সেটাকে আমরা ইনডিউসড স্ট্রেস বলি। এটা হচ্ছে সয়েলের পোর ওয়াটার প্রেসার বা সয়েল সলিড অথবা এয়ারের কারণে না, বাইরে থেকে একটা লোডের কারণে। তো এখানে বিভিন্ন ধরনের লোড থাকে আমাদের, আমরা জানি আমাদের লোড গুলা কয় ধরনের থাকে। পয়েন্ট লোড আকারে একটা লোড থাকতে পারে, আবার ইউডিএল আকারে থাকতে পারে, আবার ইউভিএল থাকতে পারে, ভেরিয়িং লোড থাকতে পারে। তো এগুলা বিভিন্নটার জন্য ইকুয়েশন বিভিন্ন রকম আছে। আবার স্ট্রেস আমরা দুই ধরনের বের করতে পারি, একটা হচ্ছে যেখানে সয়েল তার ঠিক 5 মিটার নিচে কতটুকু হবে, এটা একটা হতে পারে। আরেকটা হতে হতে পারে এরকম যে এখান থেকে অর্থাৎ ভার্টিক্যালি ঠিক যেখানে লোড ঠিক তার নিচে 5 মিটার নিচে কতটুকু স্ট্রেস হবে সেইটাও যেরকম আমরা ক্যালকুলেশন করতে পারি। অথবা এই লোড থেকে হরাইজন্টালি 5 মিটার, দেন ওই হরাইজন্টাল পয়েন্ট থেকে ভার্টিক্যালি 5 মিটার, অর্থাৎ সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ওই বরাবর নিচে কতটুকু স্ট্রেস হবে। দুইটা স্ট্রেস অবশ্যই এক হবে না, এটা আপনারা স্বাভাবিকই বুঝতে পারতেছেন। যেখানে লোডটা আছে তার ঠিক বটমে মানে নিচে 5 মিটার নিচে বা 5 ফিট নিচে বা একটা নির্দিষ্ট যে কোনো ডিস্টেন্স নিচে যে স্ট্রেস ক্রিয়েট হবে
সেখান থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে 5 মিটার নিচে একই পরিমাণ স্ট্রেস আসবে না। তাহলে এই স্ট্রেসটুকুর পরিমাণ কতটুকু হবে সেগুলো আমরা আজকে বের করা শিখবো এই লেকচারে। এখানে যদি এইটা হচ্ছে বিভিন্ন লোডের জন্য, পয়েন্ট লোডের জন্য একরকম ইকুয়েশন, আবার ইউডিএল এর জন্য আরেক রকম, আবার যদি দুইটা পয়েন্ট লোড থাকে একটা নির্দিষ্ট দূরত্বে, মনে করেন একটা ট্রাক দাঁড়ায় আছে, এই একটা ট্রাক মনে করেন, সামনের আর একটা হুইল আছে, তাহলে এই ট্রাকটা এখানে লোডিং অবস্থায় স্টে করতেছে। এই ট্রাকের কারণে এখানে যে একটা রিটেনিং ওয়াল আছে, সেই ওয়ালে কি পরিমাণ স্ট্রেস ক্রিয়েট হচ্ছে তার বটমে, এটা যদি আমাদের বের করতে বলে, তাহলে শুধু কিন্তু একটা চাকাকে কাউন্টে আনলে হবে না, এই একটা চাকা, দুইটা চাকা, তিনটা চাকা, তিনটা লোডকে আনতে হবে। যদিও পিছনের এই দুইটাকে বলা হয় অ্যাক্সেল লোড, আর এই সামনের যে পেয়ার অফ অ্যাক্সেল থাকে সেটাকে হলো ডিরেকশন অ্যাক্সেল বলে। এখানে লোড খুব কম আসে, 0.4%। অর্থাৎ যদি ট্রাক লোডিং আমাদের S20 হয়, তাহলে এর 16 কিপ আসবে এখানে, আর বাকি 4 কিপ সামনে। আর S20 হলে এখানে 16, এখানে 16, এখানে 4, রেয়ার ইন্ডিয়া মানে ফ্রন্ট ইন্ডি 4, বাকি দুই রেয়ার যে এক্সেল লোড সেখানে 16 কিপ করে যাবে। ওটা আমরা নরমালি স্ট্রাকচার 1 ব্রিজ ডিজাইনের সময় পড়াই, যে ব্রিজের উপর কয়জন লোডিং থাকে, এসএস লোডিং এবং এইচ লোডিং, এটা ট্রাকের উপর ভিত্তি করে হয়। অর্থাৎ তাহলে যদি একটা ট্রাক স্ট্যান্ডিং অবস্থায় থাকে, তো রিটেনিং হলে কি ধরনের স্ট্রেস হবে? তখন তো আমাদের একটা পয়েন্ট লোড না, দুইটা পয়েন্ট লোড। ট্রাকে এই চাকার জন্য একটা পয়েন্ট লোড হবে, আর একটা পয়েন্ট হবে। তাহলে পাশাপাশি দুইটা যদি পয়েন্ট লোড থাকে, সেখানে কি পরিমাণ স্ট্রেস, এই দুইটা লোডের কারণে কি পরিমাণ স্ট্রেস ক্রিয়েট হবে, তাহলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পয়েন্ট লোডের জন্য আমাকে ক্যালকুলেশন করে দুইটা পয়েন্ট লোড যোগ করতে হবে। আবার যদি দুইটা ইউডিএল থাকে পরপর একটা নির্দিষ্ট দূরত্বে, তখন ইকুয়েশনটা কেমন হবে? এই ভ্যালুগুলো আমাদের ইম্পেরিক্যাল ইকুয়েশন, নির্দিষ্ট প্রমাণের ইকুয়েশন আছে। এটা হচ্ছে আমাদের যে বিএম দাসের 3rd এডিশনের বই, ওখানে স্ট্রেস ইন সয়েল ওই চ্যাপ্টার ইকুয়েশন গুলা দেখবেন যে ডায়াগ্রাম গুলা, এখানে তো হাতে আঁকা ডায়াগ্রাম, ওখানে ক্লিন আরো সুন্দর ডায়াগ্রাম ড্র করে দেওয়া আছে। একই জিনিস, বাট আপনার এখান থেকে পড়বেন, পরে বইটা একটু দেখবেন, কারণ বইটাতে ক্লিন করে পরিষ্কার সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে, অনেক ডিটেলস লেখা থাকে, সেটা থেকে একটু দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে পয়েন্ট লোডের জন্য যদি কোনো পয়েন্ট লোড হয় এবং সেটা যদি নির্দিষ্ট দূরত্ব হয়, তার স্ট্রেসটা আমরা কিভাবে বের করি? তার জন্য দুইটা ইকুয়েশন থাকবে আমাদের। এই যে মনে করেন একটা পয়েন্ট লোড দেওয়া আছে এখানে, এখান থেকে 1 মিটার হরিজন্টাল দূরত্বে নিচে 3 মিটার, এই পয়েন্টে কি পরিমাণ স্ট্রেস হবে, সেটার জন্য দুইটা স্ট্রেস থাকবে আমাদের। একটা স্ট্রেস তো এর জিওস্ট্যাটিক্যাল স্ট্রেস, যেটাকে আমরা বলি যদি কোনো পয়েন্ট লোড নাও থাকতো, এই 3 মিটার যে সয়েল আছে এই পয়েন্টের উপরে, এই সয়েলের তো একটা নির্দিষ্ট লোড আছে, ওয়েট আছে, ওয়েট থেকে তো লোডটা ক্রিয়েট হবে, ওই লোডের থেকে তো একটা স্ট্রেস আসবে, যেটাকে আমরা বলি জিওস্ট্যাটিক প্রেসার বা জিওস্ট্যাটিক স্ট্রেস। এটাকে যদি আমি সহজ করে বলি, মানে আপনার যে নিজস্ব ওজন, আপনাকে যদি পালাই দিয়ে আমরা মাপি, তাহলে আপনি যদি 40 কেজি হন এবং আপনার সাথে যদি আমরা আরো 40 কেজি একটা বস্তা দিয়ে দিই আপনার কাঁধে, তাহলে ওয়েটটা 80 কেজি হয়ে যাবে। তাহলে এই যে বস্তাটা আপনার কাঁধে চড়াই দিলাম, এটাকে বলে ইনডিউস লোড। আর যেটা আপনার নিজস্ব ছিল সেটাকে আমরা বলি সেলফ ওয়েট বা সেলফ লোড। তাহলে এই সয়েলের নির্দিষ্ট, এটাকে আমরা ওভারবার্ডেন প্রেসারও বলে আর্থের সয়েলের ক্ষেত্রে। তাহলে এই পয়েন্টের উপরে যে সয়েল আছে সেটার স্ট্রেস কত হবে? ওটা স্ট্রেস আমরা জানি, স্ট্রেস ইজ ইকুয়াল টু গামা এইচ। দেখেন এর সাথে একটা কে গুণ হয়েছে, যখন সয়েল নর্মাল কন্ডিশনে থাকে তখন এই কে এর মান হয় কে নট, এটার মান হয় 1। আর সয়েলের আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে অ্যাক্টিভ কন্ডিশন, প্যাসিভ কন্ডিশন। এটা জিওটেকনিক্যাল 2 তে এর ডিটেইলস
2 আর 3, 2 তে মেবি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 তে ডিটেইলস আছে যে কিভাবে আপনারা অ্যাক্টিভ প্রেসার বের করবেন, প্যাসিভ প্রেসার বের করবেন। আমি এখানে সংক্ষিপ্ত ধারণা দিই। এর সূত্রটা হচ্ছে কে এ, অ্যাক্টিভ প্রেসারের সূত্র 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই। ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাক্টিভ প্রেসার বের করার সময় এটা হবে এটা, আর প্যাসিভ প্রেসারটা হবে কেপি, উপরটা প্লাস হবে নিচেরটা মাইনাস হবে। তাহলে এখানে আমাদের কোফিসিয়েন্ট গুলো দেওয়া থাকবে। এই সয়েলের জন্য কোফিসিয়েন্টের মান কতটুকু, এটাকে আমরা আর্থ প্রেসার কোফিসিয়েন্ট বলি। কে অ্যাক্টিভ কন্ডিশন আর প্যাসিভ কন্ডিশন আর স্ট্যাটিক কন্ডিশন। তাহলে আর্থ প্রেসার কোফিসিয়েন্টটা দেওয়া আছে আমাদের কত, অর্থাৎ আমরা যখন কোথাও স্ট্রেস বের করি সেখানে কে গামা এইচ, এটা হচ্ছে জেনুইন ইকুয়েশন। নর্মাল কন্ডিশনের জন্য আমরা কেটাকে রাখি না, যদি অ্যাক্টিভ বা প্যাসিভ কন্ডিশন হয় তখন সেখানে আমরা এই এটাকে রাখা মাস্ট রাখতে হবে, ম্যান্ডেটরি এটা রাখা। তাহলে আর্থ প্রেসার কোফিসিয়েন্ট কে, তার সাথে গামা ইন্টু এইচ। গামা হচ্ছে সয়েলের ইউনিট ওয়েট, আর এইচ হচ্ছে তার উপরে কতটুকু ডেপথ সেটা। আর যদি তার সাথে এই যে লোডটা আছে পয়েন্ট লোড, এই পয়েন্ট লোডের কারণে ইনডিউস স্ট্রেস ক্রিয়েট হবে। পয়েন্ট লোডের যে ইকুয়েশন সেটা হচ্ছে 3p জেড কিউব 2 পাই আর টু দি পাওয়ার 5। এখন কোন ভ্যালু জেড কোন ভ্যালু আর সেগুলো আমরা বের করব। তো এটার যদি আমি প্রবলেমটাকে সাজাই, আমাদেরকে বলছে যে প্রত্যেকটা পয়েন্টে অর্থাৎ বিভিন্ন ডেপথে এর স্ট্রেস কেমন হবে সেটা বের করতে। তাহলে এটার জন্য আমাদের দুইটা স্ট্রেস বের করতে হবে, একটা ইনডিউস স্ট্রেস আর একটা জিওস্ট্যাটিক স্ট্রেস। আর ইনডিউস স্ট্রেস বের করার জন্য আমরা যে সূত্র, সেই সূত্রে একটা ভ্যালু দরকার আমাদের আর। আর ইজ ইকুয়াল টু কত হবে, এখানে আমরা অ্যাক্সিস যদি কল্পনা করি এইভাবে, এটা আমরা নরমালি হরিজন্টালকে এক্স ধরি, ভার্টিক্যালকে ওয়াই ধরি, দেন তার যে পারপেন্ডিকুলার সেটাকে আমরা জেড ধরি। তাহলে এখানে আমাদের ভ্যালু কয়টা আসবে, দুইটা আসবে, এক্স এবং ওয়াই। এই ওয়াই কি অনেক সময় জেডও বলে, কারণ ওয়াই ডিরেকশনটা আমরা এক্স ওয়াই জেড এইভাবে, এটাকে এক্স ধরতে পারি, এটাকে ওয়াই ধরতে পারি, এটাকে জেড ধরতে পারি, অথবা এক্স এটাকে ওয়াই এটাকে আমরা জেড ধরতে পারি। এটা আমাদের ধরার উপরে ডিপেন্ডস করবে। তাহলে আমরা 3 মিটারে এটাকে যদি মেজারমেন্ট করতে যাই, টোটাল 3 মিটারে আমি জাস্ট একটা পয়েন্টে করে ফেলতে পারি লাস্টের অংশটুকু। 3 মিটারে গিয়ে টোটাল স্ট্রেস কত আসবে সেইটা। বাট আমি যদি দেখতে যাই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কতটুকু আসে, সেটা যদি কোনো গ্রাফ প্রডিউস করতে চাই তখন আমার বিভিন্ন পয়েন্টে ভাগ করে নিতে হবে। এই মানটা নিজেদের উপর ডিপেন্ড করবে যে কতটুকু ইন্টারভালে মানটা নিব। 0.5 1 1.5, এখানে 0.5 করে নিয়েছে, নাকি আমি নিব 0 দেন 1 2 3, তখন হবে 4টা। আর গ্রাফ করার ক্ষেত্রে আমরা জানি যে যতগুলা মান যত বেশি হবে তত হচ্ছে কার্ভটা অ্যাকুরেট আসবে, আর মান কম হলে সেই কার্ভটা বেশি অ্যাকুরেট আসে না। তাহলে এখানে আমাদের এক্স এর ভ্যালু কত হবে, এক্স হবে আমাদের এই অংশটুকু 1, দেন এটাকে আমরা ওয়াই বা জেড যে কোনো একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করতে পারি। যদি আমি এই 3 কে জেড ধরি তাহলে সূত্রে জেড এর জায়গায়, মানে সরি, যদি জেড ধরি সেটাকে জেড এ থাকবে, আর যদি ওয়াই ধরি তাহলে এই ভ্যালুটা হবে ওয়াই, 3p ওয়াই কিউব, অর্থাৎ ভার্টিক্যাল জেড ডেপথ। আর আমরা যদি জেড ধরে রাখি তাহলে সেটা জেটি হবে। এটা আমাদের ধরার উপর ডিপেন্ডস করবে। আহামরি কিছু যে মানটা চেঞ্জ করে ফেললে আমার অঙ্কটা ভুল হয়ে যাবে তা না। তাহলে এবং আর কি হবে, আমরা জানি যে যদি সমকোণী ত্রিভুজ হয় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তাহলে অতিভুজ আর ইজ ইকুয়াল টু কত হবে, √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা 2 ডাইমেনশনের জন্য। যদি 3 ডাইমেনশন হয় তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস
জেড স্কয়ার। আচ্ছা, যদি এইরকম কোন 3 ডাইমেনশন প্লেন থাকে আমাদের, যেখানে আমরা একটা পয়েন্টে বের করতে চাচ্ছি, তাহলে এক্স অ্যাক্সিস থেকে তার দূরত্ব এই পয়েন্টের, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব এবং জেড অ্যাক্সিস থেকে যে দূরত্ব, সেগুলো স্কয়ারকে রুট করলে আমি এদের এভারেজ যা আর এর মান সেটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে আর এর ইকুয়েশনটা পাইলাম আমরা এটা। আর পি, পি এর মান কিন্তু অলওয়েজ আমাদের ফিক্স 350 কিলো নিউটন। এবং গামা, এটা ডিপেন্ডস করবে আমাদের, যেখানে এখানে আমরা এইচ লিখেছি, এইচ কে আবার জেড দ্বারা রিপ্লেস করেছি, কারণ এইচ এবং জেড একই জিনিস, ভার্টিক্যাল যে ডেপথ সেটা এই বরাবর, ভার্টিক্যাল বরাবর। তাহলে এখান থেকে আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে মান বের করবো। 0 মিটারের জন্য আমি যদি করি, 0 মিটার জন্য কি হবে, দুইটার মানে 0 হবে, কারণ এক্স এর মান 0। আমি যদি 0.5 মিটার ডেপথে যাই, তাহলে এক্স এর মান কিন্তু অলওয়েজ 1 এ থাকবে। এক্স এর মান কখনো চেঞ্জ হবে না, কারণ আমার কোন বরাবর মানটা বের করতে হবে। কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে একটু ক্লিয়ার, সুবিধা হবে আপনাদের জন্য। এইটা হচ্ছে আমাদের এক্স, এই কালার দিয়ে হবে না, এটা দিয়ে। এই অংশটুকু হচ্ছে আমাদের এক্স, এর তো কোনো পরিবর্তন নাই। আমি বের করতেছি এই বরাবর স্ট্রেস এর মানটা কত হবে। তাহলে 0.5, এর জন্য এক্স এর মান 1, তাহলে আর এর মান কত হবে, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার বা ওয়াই স্কয়ার। আর আরেকটার মান ফাঁকা থাকবে, যদি ওয়াই এর মান আমি বসাই 0.5, তাহলে জেড এর মান 0, আর যদি জেড এর মান বসাই 0.5, তাহলে ওয়াই এর মান 0। এই মানটা ক্যালকুলেশন করলে কত আসে, রুট ওভার এক্স স্কয়ার, এক্স এর মান 1 এবং জেড এর মান 0.5, তাহলে রুট ওভার 1 প্লাস 0.5 স্কয়ার, এটা আসে আমাদের 1.118। তাহলে সেই মানটাকে আমি লিখতে পারি 1.12। আর পি এর মান সব জায়গায় সেম, তাহলে এখানে গামা, গামা এক্স এর মান কত হবে, ডিউ স্ট্যাটিক স্ট্রেস, কে এর মান 0.36 দেওয়া আছে, 0.36, তার সাথে মাল্টিপ্লাই হবে গামা, গামার মান 19.5, তার সাথে মাল্টিপ্লাই হবে এইচ, এইচ এর মান কত 0.5, সেটা আসে আমাদের 3.51। এবং এই ইনডিউস স্ট্রেস এর মান, এখানে মানটা বসালে 11.83 আসবে। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে এই কলামটুকু বুঝতে? স্যার আরেকবার একটু বলেন স্যার। আরেকবার বললাম যে কোথাও কি কোনো কোশ্চেন আছে আপনাদের এই পর্যন্ত যা বলছি, কোথাও বুঝতে পারেন না এরকম কিছু আছে? স্যার ডেপটা কিভাবে ধরবো আমরা? ডেপটা হচ্ছে, এখানে তো আমরা প্রত্যেক পয়েন্টে পয়েন্টে বের করতেছি। আপনাদের যদি ডিরেক্ট বলে 3 মিটার নিচে কত হবে, তাহলে জাস্ট আপনি শুধু ডেপটাকে 3 মিটার ধরে কাজটা কমপ্লিট করবেন। কোনটা সেটা, লাস্টের কলামটুকু 3, এইটা, এইটা হবে 3 মিটার ডেপথের স্ট্রেস। এইটুকু হচ্ছে 0.5 মিটার ডেপথের স্ট্রেস। এটা 1 মিটার ডেপথের, এটা 1.5 মিটার ডেপথের, এটা 2 মিটার ডেপথের স্ট্রেস, এটা 2.5 মিটার ডেপথের স্ট্রেস। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কত স্ট্রেস আমার আসতেছে স্যার একটা আর এর নির্দিষ্ট। মানটা, হ্যাঁ, আর আর এর এর মান কি মানটা সমস্যা? আরেকবার একটু বলেন স্যার। আরেকবার কি বলবো আর এর মানে, সেটা বলেন। আর এর মানটা কিভাবে বের করবো সেটা? আর তো আমি বললাম যে পিথাগোরাস উপপাদ্য কি ছিল আমাদের, এবার আবার এক্স এবং এবার ওয়াই থাকলে আমরা অতিভুজ বের করতাম কিভাবে। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি ছিল, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে জি স্যার। অতিভুজ যদি শুধু অতিভুজ হয়, তাই স্কয়ারটা চলে গেলে এই পাশে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা 2 ডাইমেনশনের জন্য। আর 3 ডাইমেনশনের জন্য একটা জেড গুণ হবে, জেড স্কয়ার। এটা আপনারা পড়ে থাকার কথা ম্যাথমেটিক্সে, সলিড জিওমেট্রি। ম্যাথমেটিক্সে সলিড জিওমেট্রি নামে একটা চ্যাপ্টার আছে। ম্যাথ তো আপনারা স্যার করে এখানে আসেন কি মনে 2 ডাইমেনশন দেওয়া আছে নাকি 3 ডাইমেনশন দেওয়া আছে? না, এখানেও তো আমার লোডটা দেখে কাজ করতে হবে। আমার লোডটা তো 2 ডাইমেনশনাল, একটা পয়েন্ট লোড, একটা পয়েন্ট লোড শুধুমাত্র, এবং সেটার জন্য এই পয়েন্টে বের করতে বলছে। তাহলে এটা আমার দ্বিমাত্রিক। এখানে এক্স এবং ওয়াই এর মান, এই দুইটা ভ্যালু শুধু বের করতে হবে আমাকে। অর্থাৎ ওয়াই এর মান আমরা ভার্টিক্যাল ধরতে পারি,
যদি ভার্টিক্যাল ওয়াই ধরি তাহলে জেড কি হবে? জেড এই ডিরেকশন বরাবর, এই বরাবর এক্স, এই বরাবর যদি ওয়াই হয় তাহলে এই বরাবর কি হবে? জেড। আমি যদি জেডটাকে ওই বরাবর না ধরি, এই জেড। বরাবর জেড ধরি, তাহলে এই বরাবর হবে ওয়াই, এই বরাবর তো এক্স। সেই জন্য আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার কোনটু, এক্স স্কোয়ার সবসময় ওয়ান হরিজন্টাল মান, আর ওয়াই স্কোয়ারের মান এটা হরিজন্টাল, এটা তো ভার্টিক্যাল। ভার্টিক্যালের মানটা আমি ওয়াই স্কোয়ারের জায়গায় বসাইতে পারি। যদি ওয়াই স্কোয়ারের জায়গায় বসাই দিলে জেড স্কোয়ারের মান কত হবে? জিরো হবে, কারণ জেড স্কোয়ার তো নাই কোনো মান, আমাদের টু ডাইমেনশন। আবার আমি যদি বলি না আমি এবার জেড ধরলাম, তো জেড এর মানটা বসালে এক্স এর মান জিরো, কারণ আমাদের টু ডাইমেনশন, সরি ওয়াই এর মান জিরো হবে। আমি যদি জেড এর ভ্যালু বসাই 0.5, 0.1, 1.5, 2, 2.5, অর্থাৎ ভার্টিক্যাল বরাবর যদি জেড ধরি, তাহলে আমার ওয়াই এর মান কত হবে? ওয়াই এর তো কোনো মান নাই, এই 3 নাম্বার এক্সেল বরাবর, 3 ডাইমেনশনের বরাবর, তার ওয়াই মানটা জিরো হবে। এটা আপনাদের উপর ডিপেন্ডস করে আপনারা ওয়াই ধরবেন না জেড ধরবেন। তাহলে এটা দিয়ে যদি কোনো গ্রাফ প্লট করে আপনাদের দেখাইতে বলে যে জিওস্ট্যাটিক প্রেসার এবং ইনডিউসড প্রেসারের মধ্যে রিলেশন কি, তাহলে আপনাদের 0.5 মিটার পর পরে মানটা নিতে হবে। আর যদি শুধু বলে যে 3 মিটার নিচে কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে, তাহলে আপনার জাস্ট একটা কলাম এই 3 মিটারের মানটা বের করবেন। সেখানে আমাদের জেড এর ভ্যালু হবে 3, তাহলে √1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হবে আর। আর এখানে এইচ এর ভ্যালু হবে 3, কে এর ভ্যালু 19.5 মানে গামার ভ্যালু, আর কে এর ভ্যালু দেওয়া আছে 0.36। এই মানগুলো ইনপুট দিলে যেটা পাবেন সেটা হবে মান। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখেন, ইনডিউসড স্ট্রেস একটা নির্দিষ্ট মানের পর আস্তে আস্তে কমতেছে। প্রথমে কি বাড়ছে পয়েন্ট, মানে 0.00, তারপরে 11 হইলো, এরপর 29, এরপর 29.85, দেন 29.71, 18, 14। তার মানে হচ্ছে যে 1.5 মিটার যে দূরত্ব, এই দূরত্বে ইনডিউস স্ট্রেসটা ম্যাক্সিমাম ছিল। দেন যত নিচে যাবেন আস্তে আস্তে স্ট্রেসটা কাজ করবে না, কারণ একটা লোডের কারণে স্ট্রেস তো আর একবার অসীম পর্যন্ত হবে না, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে শেষ হয়ে যাবে স্ট্রেসের মানটা, অর্থাৎ লোডের যে ইফেক্টটা শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট লেন্থ পরে গিয়ে। 350 যে কি, এই লোডের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ভূমি থেকে 1.5 মিটার নিচে হয় ম্যাক্সিমাম, তারপরে যত যাবে আস্তে 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 কমতে থাকবে, একটা পর্যায়ে গিয়ে দেখবেন শূন্য, ওটার কোনো ইফেক্ট এখানে নাই। তাহলে আমরা একটা পয়েন্ট লোড নির্দিষ্ট ওয়ালে কি পরিমাণ ইনডিউস স্ট্রেস দিবে সেটা দেখলাম। এখন যদি আমরা ইউডিএল দেখি, ইউডিএল কেমন, মনে করেন একটা ওয়াল, এই আমাদের সয়েল, এখানে একটা ব্রিক ওয়াল আছে 3D মনে করেন, এই ব্রিক ওয়ালটা কি সয়েলের উপরে প্রেসার দিবে, ওয়ালটা এই বরাবর দেওয়া ভালো, এটা মনে একটা ব্রিক ওয়াল আছে এইভাবে সয়েলের উপরে, এটা হচ্ছে সয়েল। তাহলে এটা কি ইউডিএল না? লোড পার লিনিয়ার ফিট। আমরা যখন আরসিসি ডিজাইন পড়াইতেছিলাম তখন আপনাদের বোঝাচ্ছিলাম যে লোড পার লিনিয়ার ফিট কিভাবে হয়। এই লোডটা ইউডিএল আকারে কাজ করবে, অর্থাৎ আমি ইউডিএলও বলে দিতে পারি, অথবা বলতে পারি যে একটা ওয়াল যার পার ফিটে লোড হচ্ছে 5 কিলো নিউটন পার মিটার। এটা 5-এর জায়গায় আমরা ধরবো পি, কিলো নিউটন পার মিটার। তাহলে সূত্রটা কত হবে, কি হবে, আমরা যদি একটা রিটেনিং ওয়াল থাকে, এই ওয়ালের কারণে, রিটেনিং ওয়াল তো মেইনলি হচ্ছে, রিটেনিং ওয়াল জিনিসটা তো আপনারা বুঝেন নাকি? রিটেনিং, হ্যাঁ, রিটেনিং ওয়াল হচ্ছে, আমি তারপর আরেকবার বলি, মনে করেন যে আপনি এটা কোন উদাহরণটা দিলে ভালো বুঝবেন রিটেনিং ওয়ালের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে এই ব্রিজ যখন বানানো হয় না কোন রাস্তায়, মনে করেন যে রাস্তা দিয়ে ব্রিজ বানাচ্ছে, সরি, তো ওখানে উইং ওয়াল বা অ্যাবাটমেন্ট থাকে। এর যদি ব্রিজ হয়, এখানে রাস্তা,
এখানে রাস্তা, এইটুকু নিচ দিয়ে পানি, এর উপরে ব্রিজ। তাহলে এই যে ব্রিজের কর্নারটা আমি এখানে রাখলাম মাটিতে, এই মাটিতে রাখলে কি সে থাকবে? ওইখানে তাকে যে স্ট্রাকচারটা রাখা হয় অ্যাবাটমেন্ট বা উইং ওয়াল বলে, ওই উইং ওয়ালটাও এক ধরনের রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল কেন? রিটেন মানে সে কোনো কিছুকে ঠেকায় বা প্রতিরোধ করে। মনে করেন যে আপনারা এটা শহরে পুকুরের সময় আপনারা যখন খুলনা অঞ্চলে যে পুকুর কাটে না, পুকুর কাটার পর দেখবেন পুকুরের ভিতরে ওয়ালের মতো করে দিয়ে দেয়, এরকম একটা ওয়াল দেয়, পাকা ওয়াল, তার সাথে আবার এরকম ছোট ছোট ট্রায়াঙ্গেল স্ট্রাকচার দেখে ঠেকায় রাখার জন্য। এই জিনিসটাকে মেনলি রিটেনিং। আমি একটা ডায়াগ্রাম দেখে আপনি অনেকে বুঝবেন না, গুগল থেকে সার্চ দিয়ে ডায়াগ্রাম দেখছি। রিটেনিং ওয়াল, retaining retaining wall। এই ডায়াগ্রামটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? না স্যার, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে যে স্ট্রাকচারটা আছে এইটা হচ্ছে রিটেনিং ওয়াল। এই যে এখানে যে সয়েল আছে, এই সয়েল গুলা এখানকার হাইট অনেক বেশি, এখানে কিন্তু সয়েল কম দেখে। অর্থাৎ এই যে যে অংশটুকু সয়েল, এই ম্যাসিভ সয়েল, এই সয়েলটাকে সে এখানে ঠিকভাবে ভেঙে না পড়ে যায় বা ল্যান্ডস্লাইড হয়ে না যায়, এর উপর দিয়ে আমি যে কোনো স্ট্রাকচার করতে পারি, এখানে রোড করতে পারি বা এখানে কোনো বিল্ডিং করতে পারি, যে কোনো স্ট্রাকচার এখানে বসাতে পারি। সেই জন্য রিটেনিং ওয়াল দিতে হয়, যেটা হচ্ছে স্লোপ স্টাবিলিটির জন্য বা আমাদের যে ফেল হওয়ার সময় ল্যান্ডস্লাইড স্লাইড হয়ে যায় সেটার জন্য রিটেনিং ওয়াল দিয়ে এটাকে প্রোটেকশন দিতে হয়। এটা মেনলি প্লেক্সিস সফটওয়্যার আছে মনে হয়, মেবি প্লেক্সিস সফটওয়্যারের স্ট্রাকচারটা এরকম, প্লেক্সিস দিয়ে অ্যানালাইসিস করেছে। যাই হোক, তাহলে আমি আবার শিটে ফিরে যাই, সেখান থেকে দেখি আমরা স্ক্রিন ডকুমেন্ট। তো এরকম কোনো যদি ইউডিএল থাকে তাহলে তার জন্য করোনা হলে অনেক রিটেনিং ওয়ালে, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, তাহলে রিটেনিং ওয়ালের যে বেস, এই বেজে কি পরিমাণ ইনডিউসড স্ট্রেস আসবে তার সূত্র হচ্ছে এইটা, 2q x স্কয়ার জেড। x হচ্ছে এখানকার হরিজন্টাল ডিসটেন্স, জেড হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স, x স্কয়ার জেড ডিভাইডেড বাই পাই ইনটু x স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমাদের এখানকার x এর মান কত 1 এবং জেড এর মান 2 এবং লোডের মান এই কিউ হচ্ছে সেই ইউডিএল বা ইউনিফর্ম ডিসপ্লেসড লোড বা লোড পার লিনিয়ার ফিট, সেই লোডটার মান হচ্ছে 5। এই ভ্যালুগুলো যদি ইনপুট দিই এখানে 2 ইন্টু 5 ইন্টু 1 স্কয়ার মানে x স্কয়ার ইন্টু জেড মানে 2 পাই প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, 1 হচ্ছে x এর ভ্যালু, 2 হচ্ছে z এর ভ্যালু, হোল স্কয়ার করলে 0.255 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এই বেজে এই পরিমাণ সে একটা মানে ইনডিউস স্ট্রেসটা আসবে। একইভাবে এখানে ইনডিউসড প্রেসারের আরেকটা সূত্র আছে, মানে এটা হচ্ছে আমাদের পয়েন্ট কি বলে, ওটা এটা যেখানে পাশাপাশি দুইটা ইউডিএল দিয়ে থাকে। একটা ইউডিএল আছে যার ভ্যালু হচ্ছে 10 কিলো নিউটন পার মিটার, ওই ইউডিএল এর মাঝে আবার একটা পয়েন্ট লোড আছে, আর ওটা থেকে আবার 2 মিটার দূরত্বে আর একটা ইউডিএল আছে যার মান হচ্ছে 15 কিলো নিউটন পার মিটার।
তা আমাদের কাজ হলো এই দুইটা পয়েন্ট, এই লোড থেকে এই লোডের ডিস্টেন্স 2 মিটার, আবার এই লাস্টের লোড থেকে 2 মিটার দূরত্বে এবং ভূমির নিচে ডেপথে 1.5 মিটার পয়েন্ট এ, এই এ পয়েন্টে কি পরিমাণ ভার্টিক্যাল স্ট্রেস আসবে সেটা আমাদের বের করতে হবে। এবং এই ইউডিএল এর মাঝে একটা পয়েন্ট লোড আছে। তাহলে এখানে আমাদের কাজগুলা কি হবে? এখানে আমাদের কাজ হবে টোটাল স্ট্রেসটা যখন বের করব, ডেল সিগমা 1, ডেল সিগমা 2 এবং ডেল সিগমা 3। সিগমা 1 এটাকে আমরা ধরবো হচ্ছে ইউডিএল 1 এর জন্য, ডেল সিগমা 2 ইউডিএল 2 এর জন্য, এবং ডেল সিগমা 3 এই পয়েন্ট লোডের জন্য। তাহলে পয়েন্ট লোডের জন্য ওটা আলাদা যোগ করব, ইউডিএল এর জন্য আলাদা যোগ, তিনটা বের করে যোগ করলে যে মানটা হবে সেটা হবে আমাদের টোটাল ইনডিউসড স্ট্রেস। তো এখানে কিন্তু ইউডিএল 1 এর জন্য যেটা এক্স এর মান এবং ওয়াই এর মান হবে, সেটা কিন্তু আমাদের ইউডিএল 2 এর জন্য একই মান হবে না। স্যার ইউডিএল এর সূত্র কিরকম হবে স্যার? এই যে একটু আগে করলাম না, এই প্রথম সূত্রটা এটা, এই যে 2q স্কয়ার 2q x স্কয়ার z ডিভাইডেড বাই পাই প্লাস এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল স্কয়ার। দেখেন এই সূত্রগুলো এখানে ইউজ করছি, তিনটার জন্য আলাদা আলাদা করে যোগ করলে টোটাল মানটা পাচ্ছে এখানে তারা 0.898 কিলোনিউটন মিটার স্কয়ার। এখন এই তিনটার জন্য কিন্তু এক্স এর মান, জেড এর মান, ওয়াই এর মান আলাদা হবে। কারণ আমি যদি একটা লোড আমি দেখাচ্ছি, আমি যদি এই পয়েন্টে ইউডিএল 1 এর জন্য করি, এটার জন্য, তাহলে এখানকার কিউর মান কত হবে? 15। কিউ ইজ ইকুয়াল টু 15, সূত্র ছিল কি? 2q জেড কিউব ডিভাইডেড বাই পাই এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার হোল স্কয়ার। তাহলে কিউ এর মান কত? 15। জেড এর মান কত হবে? 1.5 ভার্টিক্যাল। পাই এক্স এর মান কত হবে? হরিজন্টাল ডিসটেন্স 2, আর জেড এর মান 1.5। বাট ইউডিএল 2 এর জন্য এক্স এর মান কত হবে? কেউ বলতে পারবেন আমাকে? ইউডিএল 2 এর জন্য এক্স এর মান কত হবে? ইউডিএল 2 মানে হচ্ছে, আপনারা এটাকে 2 ধরতে পারেন, সমস্যা নাই। অর্থাৎ দূরের যে ইউডিএলটা, এই যে 10, সেটার জন্য এক্স এর মান কত হবে? স্যার কেউ বলতে 1.5। পারবেন আমাকে? স্যার জেড এর এক্স এর মান না মান 3 হবে। 1.5? এক্স এর মান কত? স্যার তাহলে আছে 3 5 কেন, হলো 4 স্যার। হবে তো। এখান 5 কেন? আরে ভাই না, এই 3 তো এখান থেকে এই পয়েন্ট লোডের দূরত্ব, 4 হবে এই 2 এবং এই 2। এখান জি থেকে স্যার। এইটুকু দূরত্ব 2, আবার এখান থেকে এইটার দূরত্ব 2, তাহলে এখান থেকে টোটাল এটার দূরত্ব কতটুকু? 4। জি স্যার বুঝতে পারছি, ওই 3 হলো স্যার পয়েন্ট লোডের জন্য এটা দূরত্ব। হ্যাঁ, ওই 3 কিন্তু এখানে এই বরাবর পয়েন্ট লোড, অর্থাৎ সেন্টার থেকে পয়েন্ট লোডটা কতটুকু দূরে? 3 দূরত্বে। তাহলে পয়েন্ট লোডের জন্য আমাদের কি এটা আর এর সূত্র আছে না? পয়েন্ট লোডের জন্য আর ইজ ইকুয়াল টু, দেখেন ইউডিএল এ কিন্তু আর নাই, পয়েন্ট লোডে আর আছে। আর কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে পয়েন্ট লোডের জন্য এক্স এর ভ্যালু তো পেয়ে গেলাম আমরা, এক্স এর ভ্যালু কত হবে? 4। পয়েন্ট লোডটা এই বরাবর, এইটা আমাদের সেন্টার লাইন, এখান থেকে এই বরাবর, অর্থাৎ পয়েন্ট এ, এখানে বের করতে হবে আমাকে। তাহলে আমাদের লোডটা কোথায় আছে? এই সেন্টার লাইন থেকে 3 মিটার দূরে কিন্তু আছে। তাহলে এখানে 3, এখানে 4, এখানে 1.5। তাহলে আর এর ভ্যালু কত হবে? রুট ওভার এক্স এর ভ্যালু যদি 4 হয়, ওয়াই এর ভ্যালু যদি 3 হয়, তাহলে জেড এর ভ্যালু 1.5। এটা কিন্তু আর এর ভ্যালু হবে। বাট এই পয়েন্ট লোডটাই যদি ঠিক মাঝখানে থাকতো সেন্টার বরাবর, তাহলে কিন্তু সেখানে আমাদের ওয়াই এর কোনো ভ্যালু আসতো না, 0 হতো। আমরা তখন আর ইজিক্যাল টু লিখতাম কত? 4 স্কয়ার প্লাস 1.5 স্কয়ার। এখানে কিন্তু তা করিনি, দেখেন 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1.5 স্কয়ার। তাহলে যদি হ্যাঁ,
আর মানে হচ্ছে এই যে এখানে যে পয়েন্ট লোডটা, এই লোড থেকে এরকম বরাবর আমরা বলি না যে কি বলে কর্ণ বরাবর, মিডিলে এই থাক যে জিরো হয়ে যাবে। এই যে রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ মিডলে জিরো হবে, রেক্ট্যাঙ্গেল যদি হয় তাহলে কর্ণ বরাবর দূরত্ব বলি আমরা এটাকে, এই কর্ণ বরাবর দূরত্ব তো অধিভুজ। তো যদি 3D হয়, এটা কিউব যদি হতো সেটা কি হতো, এটা কিউব করবো না, আপনারা তো সলিড জিওমেট্রি পড়েন না ভালো করে, বললে ভুলে গেছেন। এটা ত্রিমাত্রিক, তাহলে এই বরাবর হচ্ছে দ্বিমাত্রিক। আর আমি যদি এটাকে এই লাইন বরাবর এখানে গিয়ে যোগ করি, এটা হবে ত্রিমাত্রিক। তো এটার ভ্যালু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স হবে এই ভ্যালুটা, এইটা ওয়াই হবে এইটা, আর জেড হবে এইটা। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করলে এই তিনটার বরাবর যে ভ্যালু এটা, এবার এই কর্ণ বরাবর। তাহলে এইভাবে আপনারা এখানে কয়েকটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম গুলা সলভ করবেন। সলভ করলে মোটামুটি আপনাদের হচ্ছে বইতে আরো এরকম প্রবলেম বানানো আছে, ওগুলা দিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। আর কোথাও না বুঝলে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়াশোনা। আর কোনো কোশ্চেন আছে কোথাও? মামুন স্যার, আপনি রেকর্ডিং অফ করে দিতে পারেন, কারণ